Good morning, America. Good night in Bangladesh. Welcome to Sahil's live show. Today we have a very special guest. He is an actor in the Bangladeshi industry. He works in a lot of natoks and films in that country. So, without wasting any more time, let me introduce Shamapti Mashuk to the stream. হ্যালো। Hello, Bhaiya. কেমন আছো? একদম ঠিকঠাক, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। তারপর So, কি অবস্থা তোমার? আমার অবস্থা ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। এই হুম। শো চালাচ্ছি। তোমার অবস্থা কেমন? এই তো চলছে সবকিছু। দীর্ঘ ৩ মাসের উপর তো আমরা আসলে স্টাক হয়েছিলাম প্যান্ডেমিক হ্যাঁ। সিচুয়েশনে। তো এখনো যে অনেকটা ভালো অবস্থায় এসছে তা তো নয়। এখনো তো সিচুয়েশনটা রয়েই গেছে, কিন্তু তারপর আমরা আস্তে আস্তে কাজে বেরোচ্ছি, সাহস করছি কাজ শুরু হ্যাঁ। করার। খুব স্লো ওয়াইজ কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এই তো দোয়া করবে আমাদের জন্য, যেন সুস্থ থাকি, সুস্থভাবে কাজ করতে পারি। হ্যাঁ, অবশ্যই ভাইয়া। আমাদের দোয়া সবসময় তোমাদের সাথে থাকবে। হুম। আর thank you ভাইয়া for joining the show. আসলে it's a very grateful and humbling experience that তুমি আমার শোতে আসছো। আমরা এত সুন্দরভাবে কথা বলতে পারবো। The হুম। purpose of me creating this show ভাইয়া is to inspire the audience. অনেক মানুষজনদের তো তেমন কিছু করার নাই এই সময়ের ভিতরে। So I thought about Right. creating a platform where I can inspire the audience by bringing in celebrities from both Bangladesh and America to talk about all walks of life. বাহ, অনেক ভালো একটা উদ্যোগ নিছো তুমি। গুড স্টেপ। Thank you, Bhaiya, so much. So, before we start the show, Bhaiya, I want to say something to the audience. So, দর্শক যারা এই শোটা দেখতেছো আমার সামন্তী ভাইয়ের সাথে, I would encourage you guys please to comment. যত বেশি কমেন্ট করো তাহলে আরো ভালো হবে, তাহলে তোমাদের কমেন্ট আমরা পড়তে পারবো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ওইটা আমরা অ্যান্সার করতে পারবো আমি আর সামন্তী ভাইয়া। So, are you ready to start the show, ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শিওর, প্লিজ। Okay, ভাইয়া অবশ্যই। So you are not the only person in the film industry or the নাটক industry in Bangladesh. তোমার সাথে তোমার আরো দুইটা ভাই আছে, শতাব্দী ভাইয়া, অদিতি ভাইয়া, তারপর শহীদুল আলম সাচ্চু আঙ্কেলও আছেন। সো ওদের পাশে বড় হইছো, তো ওরা কি তোমাকে ইনফ্লুয়েন্স করছে এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য? হ্যাঁ, সত্যি কথা বলতে যেটা আমার অভিনয় জীবনের, আমি একটু শুরু থেকে বলি, একটু লম্বা সময় নিয়ে। আমার অভিনয় জীবনের হাতে খড়ি তো আমার চাচা শহীদুল আলম সাচ্চু, ওনার কাছেই আমার গুরু, আমার শিক্ষক সব তো উনি। আর আমাদের শুধু চাচা না, চাচা ছাড়া আমার বড় ভাই শতাব্দী ভাইয়া, আমাদের পরিবারে না সবাই একটু কালচারাল মাইন্ডেড। আমার বাবা, সেও অনেক সংস্কৃতি মনা, আমার মাও। কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো আসলে প্রফেশনালি আমরা যে সময়, আমি তো খুব ছোটবেলা থেকে থিয়েটারের সাথে ইনভলভ। আমার থিয়েটারের তো গুরু ছিল আমার চাচা, সাচ্চু চাচা। তো উনার কাছ থেকেই যা শিখেছি এখন পর্যন্ত, যা করছি, সব তো উনার কাছ থেকেই শেখা। আর নিজের চেষ্টাটা সবকিছু মিলিয়ে আমার পরিবারের অনেকেই কিন্তু আসলে সংস্কৃতি জগতের সাথে ইনভলভ। যেমন আমার চাচা, চাচা থেকে আমার বড় ভাই, আমি, ইভেন আমার ছোট ভাই ইনক্লুডেড। তারপরে আমার বড় ভাইয়ের ওয়াইফ, তার ব্রাদার ইন ল, তার ফাদার ইন ল, মোটামুটি অনেকেই কিন্তু আমরা এই সংস্কৃতি অঙ্গনে ইনভলভ। আর ইনফ্লুয়েন্সের কথা তুমি যেটা বললে, প্রতিনিয়তই তো শিখছি, শেখার তো আসলে কিছু শেষ নেই। আমি কতটুকুই বার শিখতে পেরেছি, মানে সত্যি কথা যদি বলি, এখনো প্রচুর শেখার বাকি আছে। সত্যি কথা যেটা, আমি খুবই ক্ষুদ্র একটা প্ল্যাটফর্মে কাজ করছি, খুব অল্পই জানি আমি। প্রতিনিয়ত তো শিখছি সবার কাছ থেকে। আর যখনই কোনো একটা ক্রিটিক্যাল কোনো, ধরো আমি একটা ফিল্ম বা একটা নাটক করছি, ওখানে একটা চ্যালেঞ্জিং কোনো একটা ক্যারেক্টার, সাথে সাথে আমি আমার বড় ভাইয়ের সাথে একটু আলাপ করি। চাচা যেহেতু অনেক বিজি থাকে, সুযোগ পেলে চাচারও সাজেশন নেই। তো কিভাবে এটা করতে পারি, ক্যারেক্টারাইজেশনটা কিভাবে করলে বেটার হয়, কারণ তারা তো অনেক ভালো করে, তারা আরো অনেক এক্সপেরিয়েন্স, তাদের কাছ থেকে শিখতে পারছি। আবার যদি একটু খারাপ কোনো জায়গায় একটু খারাপ পারফরমেন্স করলাম, তখন সাথে সাথে মনে করো যে ধরা পড়ে যাই। ধরো দেখলো এটা চাচা দেখলো অথবা বড় ভাই দেখলো, বলতেছে না তোমার এটা তো হয় না ঠিক মতো, পারফরমেন্সটা তুমি খারাপ করছো বা ডাল। বা চাচা বলছে যে তোমার কস্টিউম সেন্সটা কিন্তু আস্তে আস্তে ডাল হয়ে যাচ্ছে, কস্টিউমের দিকে তোমাকে আরো ফোকাস করতে হবে, মনোযোগী হও। তো এই শিক্ষাগুলো প্রতিনিয়তই পাচ্ছি। এগুলাকেই আমি ইনফ্লুয়েন্স বলবো, যে হ্যাঁ, সামনে আগানোর জন্য আমাকে অবশ্যই এগুলো অনেক হেল্পফুল আমার জন্য।
হ্যাঁ ভাইয়া, সো তখন অবশ্যই তোমরা তো, তোমাদের সাথে তো যোগাযোগ থাকবে সাদী ভাইয়া, অদিতি ভাইয়া আর সাচ্চু আঙ্কেলের সাথে। তো তখন তোমরা যদি তোমাদের কোনো গেট টুগেদার হয়, তখন কি ওই সময় কি তোমরা কি ফিল্ম, তারপর নাটক, এগুলো ব্যাপারে কথা বলো, আর আরো আরো কিছু ব্যাপারে কথা বলো? হ্যাঁ হ্যাঁ, না আমরা যখন আমাদের সত্যি কথা যদি বলি, আমাদের ফ্যামিলি গেট গেট টুগেদার তো প্রায় হয়। ধরো 2 মাস 3 মাস পর একবার আমরা সবাই এক জায়গায় হই, এটা আমাদের ট্রেডিশন। বিভিন্ন অকেশনে তো আছেই, ঈদ টিদ তো আছেই। তো আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, আমাদের দেশের পরিস্থিতি নিয়ে, তারপরে আমাদের যে কাজটা নিয়ে আমাদের বেশি কথা হয়, যেহেতু আমরা সবাই একই অঙ্গনে কাজ করছি। তো কাজ নিয়ে বা একজন আরেকজনের কাজ দেখেছি, ওগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করি, কি হচ্ছে, সামনে কি হতে পারে। আমাদের সব ধরনের একটা আড্ডার ভিতর সব ধরনের আলোচনা হয়। আর আমরা ফ্যামিলি মেম্বার, আমরা সবাই সবার সাথে ভেরি মাচ ফ্রেন্ডলি, খুব হ্যাঁ বন্ধুর মতো। যার কারণে আমাদের ওই ওপেন স্পেসটা আছে, খোলামেলা ভাবে আলোচনা করার, গল্প করার, কথা বলার। তো আমাদের মধ্যে এই হেলদি একটা আড্ডা হয় গেট টুগেদার। আচ্ছা ভাই, আমি তোমাদের ফ্যামিলির ব্যাপারে আমরা এতক্ষণ কথা বললাম, এখন তোমার নিজের ব্যাপারে কথা বলি। তো তোমাকে অ্যাক্টিং অ্যাক্টিং প্রফেশনে তোমাকে কোন জিনিসটা অনেক অ্যাট্রাক্ট করছে, তুমি অনেক প্যাশনেট হয়ে গেছো এটার ব্যাপারে? এটা খুব কঠিন একটা প্রশ্ন করে ফেলছো, যে কোন বিষয়টা আমাকে খুব অ্যাট্রাক্ট করছে বা আমি খুব আগ্রহ পাইছি। সেটা হচ্ছে যে অ্যাক্টিং যেটা, আমি যেটা বলি যে অভিনয় তো আসলে অভিনয় ভাইয়া। অভিনয় তুমি যেই সেক্টরে কাজ করো, সেটা মঞ্চ হোক, টেলিভিশন হোক বা ফিল্ম হোক, বা তুমি টিভিসি টেলিভিশন কমার্শিয়াল, সেখানে তো আমাকে অ্যাক্টিংটাই করতে হচ্ছে। যদিও সময়টা কম, কিন্তু প্রত্যেকটা সেক্টরে না অ্যাক্টিংটা আমাকে যে কোনটা অ্যাক্ট করছে আমি আসলে তোমাকে ছোট করে বুঝাতে পারবো না। কমপ্লিট একজন অ্যাক্টরের যা যা থাকা দরকার, মানে আসলে অভিনয়টাই আমাকে অ্যাট্রাক্ট করছে, যে আমি অভিনয়টা করব। সেটা স্ক্রিনের সামনে হোক, ক্যামেরার সামনে হোক বা স্টেজে হোক, আমি অভিনয়টা করবো। এই যে করছে, ছোটবেলা দেখতাম চাচাকে অভিনয় করছে বা চাচার বন্ধুরা, হ্যাঁ যেখানে তোমার বাবা মিলন চাচা, উনিও তো আমার চাচা, তুমি তো আসলে আমার কাজিন ব্রাদার। তো হুম। উনাদের অভিনয় যখন স্টেজে দেখতাম, উনাদেরকে যখন রিহার্সেল করতে দেখতাম, তখন আমি খুব অ্যাট্রাক্টেড ফিল করতাম যে আমিও করবো, আমি এরকম করতে চাই। ভিন্ন একটা চরিত্রকে নিজের ভিতর আমি স্থাপন করে সেটাকে আমি এক্সিকিউট করব। যে আমি সমাপ্তি না, আমি সমাপ্তি না, আমি মিস্টার রমিজ যা যা করে, যেভাবে যে কথা বলে, যেভাবে সে চলাফেরা করে, তাকে আমি আমার ভিতর ধারণ করে আমি সমাপ্তিকে ভুলে যে মিস্টার রমিজ হয়ে আমি আহ, কথা বলছি, চলছি। এইগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করতো হ্যাঁ ছোটবেলা থেকে। অবশ্যই ভাইয়া। ছোটবেলা থেকে তো এগুলোর সাথে ইনভলভ আমরা তো সব ছোটবেলা সময়। থেকে তুমি কি থিয়েটারে ইনভলভ ছিল? অবভিয়াসলি, বিকজ আমি জানি সাচ্চু আঙ্কেলও একটা থিয়েটার ছিল, হুম, ওর সব বন্ধু হ্যাঁ, বান্ধবদের সাথে করতো, সো এখনো তুমিও আছে, হ্যাঁ। থিয়েটারে ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে তো আমাদের বাসার পাশে তো কাজ হতো, বা চাচা তো একটা টাইম পর্যন্ত আমাদের সাথে একসাথে আমরা থাকতাম সবাই তো। ওই কালচারাল আড্ডাটা আমি খুব ছোটবেলাতে, ভেরি চাইল্ডহুড থেকে আমি দেখে দেখে অভ্যস্ত, দেখে দেখে আচ্ছা। বড় হয়েছি। তো আহ, আমাদের যে মহড়া হতো, যেটাকে আমরা বলি রিহার্সাল, হ্যাঁ থিয়েটার চাচাদের যে দলটা ছিল, থিয়েটার সেন্টার, প্রথমে নাম ছিল আর্তনাদ থিয়েটার সেন্টার, হ্যাঁ পরবর্তীতে নামকরণ বদলে থিয়েটার সেন্টার করা হয়। তো ওদের যে মহড়া হতো, রিহার্সাল হতো, বিভিন্ন নাটকের, স্টেজ নাটকের কথা বলছি আমি, টেলিভিশন না। তো আমাদের বাসার পাশেই হতো, তো আমি ছোটবেলা থেকে যেতাম, দেখতাম। অনেক মানে এটা বলে বোঝাতে পারবো না, ওই ফিলিংস গুলা, ওই যে একটা থ্রিল, দেখতে দেখতে বেড়ে ওঠা। তারপর প্রচুর বই পড়তাম, চাচার কাছ থেকে, হুম। চাচির কাছ থেকে সাজেশন নিয়ে কি কি বই পড়া যায়। অভিনয় জ্ঞানের ছাড়াও, মানে অভিনয় থিয়েটার রিলেটেড বই ছাড়াও, অভিনয় রিলেটেড বই ছাড়াও আরো প্রচুর আউট অফ নলেজ বাড়ানোর জন্য এই প্র্যাকটিসটা ছোটবেলা থেকে আমাদের হয়েছে, যে প্রচুর পড়তে হবে। তো ওগুলাই আর কি। কি বলবো আসলে। আর তোমাকে যেটা বললাম যে থিয়েটারটা, আমাদের অভিনয় কিন্তু, এই যে দেখো আমি এখন টেলিভিশনে রেগুলার কাজ করছি, আমি তো আসলে টেলিভিশন নাটকটাই বেশি করি ভাইয়া। হুম। ফিল্মও করেছি বেশ কয়েকটা, কিছু রিলিজ হয়েছে, কিছু এখনো আনরিলিজড আছে। কিন্তু অভিনয়ের সত্যিকার মজা এবং চ্যালেঞ্জিং বিষয়টা কিন্তু স্টেজে। হ্যাঁ স্টেজে স্টেজের কোনো বিকল্প নেই একজন অভিনয় শিল্পীর জীবনে। এখন তো আমাদের দেশে অনেকে অভিনয় করছে যাদের থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই, বাট তারা ভালোও করছে। কিন্তু তারা যদি কিছুটা কানেক্টেড থেকে থাকে স্টেজে, তাহলে বুঝবে যে আসলে অভিনয়ের যে একটা মজা এবং একটা থ্রিলিং একটা ব্যাপার, এগুলো আসলে স্টেজ ছাড়া হয় না। তবে স্টেজের সাথে ফিল্মের কিন্তু একটা মিল আছে। যেমন স্টেজের ফ্রেমটা বড়, ওয়াইড, ফিল্মেরও ফ্রেমটা বড়।
আর টেলিভিশন মানে তো ক্লোজ আপ মিডিয়া, আমরা ছোট ফ্রেমে কাজ করি, ছোট জায়গায়। তো সবকিছুর আলাদা আলাদা কিছু অ্যাক্টিং প্যাটার্নও থাকে, তো সেগুলি নিয়ে নিশ্চয়ই পরে এক সময় কথা বলবো। হ্যাঁ অবশ্যই ভাইয়া। এন্ড তুমি বলতেছিলে while you were speaking that তুমি অনেক বইও পড়ছো, প্রচুর বইও পড়ছো যে ছোটবেলায়, যে অনেক তোমার যেকোনো নলেজ। বই, গল্পের বই, নোবেল, উপন্যাস, সাহিত্য যা যা পেতাম, কিছু কবিতার বইও পড়ছি। মানে এটা হচ্ছে জাস্ট নিজের ভিশনটা, নিজের ইম্প্রোভাইজেশন পাওয়ার, ইমাজিনেশন পাওয়ারটাকে বিল্ড আপ করবার জন্য। অবশ্যই। কারণ সাহিল, আমি যখন অভিনয় করব, আই নেভার নোজ আমি আগামী মাসে আমার কি ধরনের চরিত্র আসতে পারে, কি হ্যাঁ ধরনের চরিত্র, কি ধরনের রোল আমাকে প্লে করতে হতে পারে। হ্যাঁ, সেখানে দেখা গেল যে আমাকে এমন একটা রোল প্লে করতে হলো। আর আমি যখন প্রচুর পড়লে হয় কি, বিভিন্ন ইমাজিনেশন ম্যাচুর হতে থাকে, পাওয়ার গুলো আমার ভিতর ম্যাচুর হতে থাকে। ধরো, আমি তোমাকে কি করে বুঝাই, যে আমাকে এখন বলা হলো যে আমি একটা ফুলের বাগানে, আমি আছি কিন্তু একটা রুমে, কিন্তু আমাকে বলা হলো যে তুমি এখানে ইমাজিন করো তুমি একটা ফুলের বাগানে আছো, একটা গার্ডেনে এসছো, অনেক ধরনের ফুল গাছ আছে, তো তুমি এই ফুলের ঘ্রাণ নিচ্ছ, এটার স্মেল নিচ্ছ, হাঁটছো, কি করছো তুমি একটু করো। তখন আমাকে কি করতে হবে? তো ইমাজিনেশন পাওয়ারটা বাড়াতে হলে তো আমাকে প্রচুর পড়তে হবে, আসলে এটা তো কোনো বিকল্প নেই, এবং এক্স্যাক্টলি। প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো ওগুলাই আর কি। আর তুমি যদি পড়ে থাকো, তুমি একটা জিনিস সবসময় খেয়াল করো, আমি হয়তো একটু বেশি কথা বলছি, আমি খুব এক্সাইটেড তোমার শো নিয়ে থ্যাংক ইউ। জন্য। যেমন আমি একটা গল্পের বই পড়া শুরু করলাম, গল্পের বইয়ের মধ্যে ধরো 10টা চরিত্র আছে। হ্যাঁ তুমি কি কখনো নোটিস করেছো যে তুমি যখন গল্পটা পড়ো, প্রতিটা চরিত্র নিয়ে তো কিছু ব্রিফ থাকে, একটা চরিত্র হ্যাঁ আরেকটা চরিত্রের সাথে কানেক্ট হচ্ছে, তুমি না নিজের অজান্তেই এই চরিত্রটা এইভাবে কথা বলছে, এভাবে হাঁটছে, সে এভাবে কাপড়টা পরছে, তুমি কিন্তু আগে থেকে সেট করোনি। তুমি যখন পড়তেছো গল্পটা, তখন কিন্তু দেখবে অটোমেটিক তোমার ভিতর একটা সেট আপ হয়ে যাচ্ছে যে এই চরিত্রটা এইভাবে কথা বলছে, এই চরিত্রটা এইভাবে হেঁটে যাচ্ছে। হ্যাঁ লেখক তোমার ভিতর এইভাবেই ঢুকিয়ে দিচ্ছে, তোমার মধ্যে একটা ইমাজিনেশন পাওয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এগুলি আমাদের যখন আমরা চরিত্রায়ন করি, ক্যারেক্টারাইজেশন করি কোনো কাজে, তখন আমাদের খুব হেল্প হয় এই প্র্যাকটিসে। যে আমি একটা চরিত্র, তো আমার সব লেখা থাকে না স্ক্রিপ্টে, তো মিনিমাম একটা ব্রিফ দেয়া থাকে, তখন আমরা ওইটাকে আমরা স্কেচ আউট করি যে হ্যাঁ, ও এরকম ফ্যামিলি থেকে এসে এরকম এরকম ভাবে হাঁটা চলাফেরা করে, এইভাবে কথা বলে। কারণ কি, একটা চরিত্র কখনো আরেকটা চরিত্রের মতো করে কথা বলবে না, এটাই ফ্যাক্ট। অবশ্যই। প্রতিটা মানুষের হাঁটা চলাফেরা কথা বলার ভঙ্গি এক এক রকম হয়। সো হ্যাঁ এইটা আমাদের হোমওয়ার্ক, এটা আমাদেরকে করতেই হবে আসলে। অবশ্যই। পারফর্মার আমাদের এই জিনিসটা, আমি আমার ব্যক্তিগত সমাপ্তিকে কতটুকু সময় দিচ্ছি, তার চেয়ে বাইরে আমি পারফর্মার সমাপ্তিকে কতটুকু সময় দিচ্ছি, হুম সেটাও কিন্তু খুব জরুরি। অবশ্যই। লাইক তুমি পুরো প্রতিনিয়ত, সময়। হ্যাঁ, হ্যাঁ ভাই বলো। প্রতিনিয়ত নিজেকে নার্সিং করতে হবে বিভিন্ন ভাবে। অবশ্যই ভাই, আমি আগ্রি করি। তুমি সবগুলা সবকিছুতেই তো কেবল বলছো, আমি আগ্রি করি অবশ্যই। বিকজ একটা ডিরেক্টর কাজ তো হচ্ছে টু মেক শিওর দ্য অ্যাক্টর লুকস গুড অন স্ক্রিন, তাই না? বাট অ্যাজ অ্যান অ্যাক্টর তোমার নিজের রেসপন্সিবিলিটি হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি। যত বেশি তোমার ক্রিয়েটিভিটি থাকে, তাহলে তুমি আরো বেটার অ্যাক্টর হবো। ডিরেক্টর আমাকে নিয়ে খেলতে পারবে তখন। ধরো হ্যাঁ ডিরেক্টর আমাকে একটা মিনিমাম ব্রিফ দিয়ে দিল, হ্যাঁ, যখন ডিরেক্টর হলো অ্যাক্টিং করার দায়িত্বটা তো আমার, কাজটা তো আমার। হ্যাঁ ডিরেক্টর একটা ভিশন থাকে, ঠিক আছে, ওই ভিশন মতো পৌঁছে ওটাকে আরো রিচ করা, আরো ম্যাচিউর করার রেসপন্সিবিলিটি তো আমার, অবশ্যই। তাই না? অবশ্যই। হ্যাঁ লাইক ডিরেক্টরের কাজ অনেক ইজি হয়ে যায় তখন। একটা হুম। ভালো একটা আর্টিস্টের সাথে কাজ করে, ওর একটা ভালো একটা অ্যাক্টর যে যে হচ্ছে জানে ওর রোলটা কি, কি করতে হবে পার্টিকুলার সিন, তাহলে ডিরেক্টরের কাজ অনেক ইজিয়ার হয়ে যায়। সো ইটস আ টিম ওয়ার্ক আসলে। টিম ওয়ার্ক, এক্স্যাক্টলি, ইটস এ টিম ওয়ার্ক, এবং তখন কাজ করেও শান্তি পাওয়া যায় অনেক। হ্যাঁ। সো ভাইয়া, তুমি অবশ্যই, তুমি কেবল বলছো তুমি অনেক বই পড়ছো তোমার ইমাজিনেশন বিল্ড আপ করার জন্য। সো তুমি অবভিয়াসলি, তুমি ছোটবেলা থেকে তুমি অবভিয়াসলি কোনো অ্যাক্টরকে ফলো করতেছিল, লাইক ওদের ফিল্ম দেখে, তারপর ওদেরকে নিয়ে ইন্সপায়ার্ড, যে তোমার কোনো প্রিয় হ্যাঁ, নায়ক? হ্যাঁ, হ্যাঁ, আছে, কিন্তু ফলো ঠিক করা হয় না। কারণ আমি যেটা মনে করি, আসলে আমি তো আমি যখন একটা চরিত্রকে স্থাপন করব ভিতরে, তখন আমি তো আমি থাকবো না, ওই চরিত্রটা হয়ে যাব। সো হ্যাঁ কিছু অবশ্যই। প্রভাব পড়ে, কিছু মানুষের অ্যাক্টিং এর প্রভাব আমার ভিতর পড়ে। আর আমার পছন্দের কিছু অভিনেতা অভিনেত্রীও আছে, সত্যি বলতে। কিন্তু চেষ্টা করি আর কি কাউকে ফলো না করে নিজস্বতা নিয়ে এগিয়ে যেতে। হ্যাঁ। তারপরে মাঝে মাঝে হয়তো ক্ষেত্র বিশেষে কিছু প্রভাব পড়ে থাকতে পারে। সো লাইক তোমার ছোটবেলায় লাইক তোমার প্রিয় নায়ক কে ছিল, লাইক তুমি অনেক পছন্দ করতা, যার কাজ হলিউড, বলিউড, বাংলাদেশি কেউ একজন? সব মিলিয়ে বলবো, হ্যাঁ সব মিলিয়ে বলবো, হলিউড, বলিউড, বাংলাদেশ, হ্যাঁ। সবকিছু, সব দিক মিলিয়ে।
তুমি হলিউডে অনেকেই আছে আসলে। ছোটবেলা থেকে ছবি দেখে এখন পর্যন্ত আসলে রেগুলারই তো নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস আসতে থাকে। হলিউডে আমার খুব পছন্দের অভিনয় শিল্পী হচ্ছে রবার্ট ডিনিরো। আমি ভীষণ পছন্দ করি তার কাজ। রবার্ট ডিনিরো আসলে আমার কাছে তাকে খুব ভালো লাগে। আমার কাছে ব্র্যাড পিটকে অনেক ভালো লাগে, আমার কাছে জনি ডেপকে ভালো লাগে। এরকম বললে অনেক বলা যায়। বাংলাদেশের আমি সালমান শাহর ভীষণ ফ্যান ছিলাম। সালমান শাহকে আমি ভীষণ পছন্দ করতাম অ্যাজ এ হিরো, অ্যাজ এ পারফর্মার। আর আমার চোখে তুমি জিজ্ঞেস করো ভাইয়া আপনি যদি একটা নাম বলতে হয় আমি বলবো বিশ্বের, আমার চোখে, আমার দেখায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভিনেতা আমার কাছে হুমায়ুন ফরিদি, আমাদের প্রয়াত হুমায়ুন ফরিদি। হ্যাঁ, হুমায়ুন ফরিদির দুর্ভাগ্য, উনি বাংলাদেশে জন্মেছিলেন। উনি যদি বাংলাদেশে না থেকে তোমাদের আমেরিকা বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যদি উনি কাজ করতেন তাহলে উনার উচ্চতাটা অন্য জায়গায় চলে যেত। হুমায়ুন ফরিদির মতো অভিনয় শিল্পী বা অভিনেতা আমি আজ পর্যন্ত দেখিনি। ওটা আমার আসলে একটা ফ্যাসিনেশন, তার প্রতি আমার ভালোবাসা বা ভালো লাগা ওই জায়গা থেকে। আর আরো অনেকে তো আছে, বলিউডের তো অনেকেই ভালো করছে, ভালো করে। আমি ছোটবেলায় অনিল কাপুরের ভীষণ ফ্যান ছিলাম, পরবর্তীতে আমি শাহরুখ খানের ফ্যান হলাম। হ্যাঁ, তো আরো অনেকেই এরকম নাম বললে তো স্টার সুপারস্টার এরকম অনেকেই নাম বলা যায়। কিন্তু আমার আসলে আমাদের বাংলাদেশে আরেকজন আছে আজাদ আবুল কালাম, আমার চাচা। আমার চাচার কিছু প্রভাব কিন্তু আমার উপর পড়ে অভিনয় প্যাটার্নের, যেহেতু ছোটবেলা থেকে তাদের কাজ দেখে দেখে বড় হয়েছি। সাচু চাচা, তো উনাদের অভিনয় দেখে তো আসলে বড় হয়েছি। কিন্তু আমার এক কথায় আমি যেটা বলি যে ফরিদি ভাই হচ্ছে আমার কাছে নাম্বার ওয়ান, হুমায়ুন ফরিদি। আচ্ছা, সো ভাইয়া আমরা অবশ্যই জানি আমাদের কালচারাল বেসে যে তখন কেউ একজন হচ্ছে এরকম কালচারাল ফিল্ডে যেতে চাচ্ছে, লাইক অ্যাক্টিং ওর বেসিকলি গান, এরকম কোন কালচারাল সেক্টরে যদি কেউ একজন যেতে চায়, একটা অবস্টিকল থাকে। লাইক অনেক মা বাবারা হচ্ছে বললে ওদের ছেলে মেয়েদেরকে ডক্টরি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোন একটা ইস্টাবলিশড ক্যারিয়ারের ভিতরে যাও। সো তোমাকে কি আঙ্কেল আন্টি কি এরকম কিছু বলছিল, যে সাজেস্ট করছিল একটা ডক্টর ইঞ্জিনিয়ার হও? এই দিক থেকে আমার বাবা মা এত ফ্রেন্ডলি, এদিক থেকে আমাদের একটা কমফোর্ট জোন ছিল। আমি আমার কথা যদি বলি, সবসময় একটা কমফোর্ট জোন ছিল। হ্যাঁ, ইনিশিয়ালি একটু বিরক্ত হতো যে তোর চাচা অভিনয় করছে ওটা নিয়ে আছে, তোর বড় ভাই অভিনয়টা নিয়ে প্যাশন ওটা নিয়ে আছে, তুইও কি এই জায়গায় যাবি? আমি বললাম যে আমি তো এই কাজটাই শিখেছি, আমি তো আর কিছু পারি না। আমি পড়ালেখা করেছি, সবকিছু কমপ্লিট করেছি, কিন্তু আমার চাকরি করব বা বিজনেস করবো গুলি আমার মাথায় ওইভাবে কাজ করে না। আমি অ্যাক্টিংটাই করতে চাই। আর আমার আরেকটা ইচ্ছা আছে, আমি অ্যাক্টিং এর পাশাপাশি আমি ডিরেকশন লাইনেও বেশ কিছুদিন কাজ করেছি। আমার সার্টেন একটা পিরিয়ডে আমি ডিরেকশনেও কাজ করব, সেই ইচ্ছাটাও আমার আছে। তো বাবা মা না সবসময় আমাদের তিন ভাইকে একটা কমফোর্ট জোন দিয়ে রাখছে যে তোমার কোনটা ইচ্ছা হয়, তুমি কোনটাতে আরাম পাও, কমফোর্ট ফিল করো, তুমি ওটা নিয়ে আগাও, তুমি ওটাই করো। তবে তোমার একটা কথা ঠিক যে একটা সময় তো বাবা মারা আসতে দিতে চাইতো না। কেন চাইতো না জানো সাহিল? কারণ আগে প্রফেশনালি এই অভিনয়টাকে প্রফেশন হিসেবে নেওয়ার কোনো সুযোগ আমাদের দেশে ছিল না। আজ থেকে 15-20 বছর আগে ওই জিনিসটা ছিল না, কারণ তখন একটাই মাধ্যম ছিল, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন। কোনো প্রাইভেট চ্যানেল ছিল না। আর তখন মানুষ শখের বসে কাজটা করতো। টেলিভিশন নাটক তো সবাই করতে পারতো না, বিটিভিতে ওখানে অনেক প্রসিডিউরের মাধ্যমে যেতে হতো। আর শুধু বিটিভির নাটকটা করেই সংসার চালানো, জীবিকা চালানো, লাইফ লিড করাটা সম্ভব ছিল না। আর স্টেজ যারা করতো তারা তো শখের বসে স্টেজটা করতো। তো পরবর্তীতে যখন অনেক চ্যানেল আসলো আমাদের দেশে, আস্তে আস্তে বাড়লো, কাজও অনেক বাড়লো। তো এখন না এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায়। শুধু নাটক বা সিনেমা করেও এখন লাইফটা লিড করা যায়, সম্ভব। তো সেজন্যই এখন অনেক ছেলে মেয়ে আসছে যাদের পরিবারও সাপোর্টটা দিচ্ছে। আর ফ্যামিলি সাপোর্ট একটা বিগ ইস্যুস। ফ্যামিলি সাপোর্ট না থাকলে তুমি কোনো কাজ করে তুমি শান্তি পাবা না। অবশ্যই মেন্টাল পিসেরও তো দরকার আছে আসলে। হ্যাঁ, এটা সত্যি, এটা একটা সত্যি কথা বলছো যে মা বাবার দোয়া হচ্ছে সব থেকে প্রাইসলেস জিনিস। মা বাবার দোয়ার ছাড়া আর কোনো কিছু ভালোই না আসলে। সো অনেক ভালো লাগলো যে শুনে যে আঙ্কেল আন্টি অবশ্যই সাপোর্ট করছে তোমাকে। আর আজকে তো এখানে আসছো আঙ্কেল আন্টির কারণে। একদম একদম। আমি খুবই ক্ষুদ্র মানুষ, এখনো তেমন কিছুই করতে পারিনি। তাও যতটুকু আমার চেষ্টাটা ছিল, পরিশ্রমের পাশাপাশি বাবা মার দোয়া এবং তাদের সাপোর্টটা অবশ্যই বলতে হবে, এখন পর্যন্ত তাদের সাপোর্ট পেয়ে যাচ্ছি।
হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ আরো অনেক অনেক ভালো কাজ করবা আমাদের ইন্ডাস্ট্রিতে, আমরা অনেক অপেক্ষায় আছি। বাট এখন তোমার ইনশাআল্লাহ। ক্যারিয়ার ব্যাপারে কথা বলি, তোমার অনেক কাজ করছো তো, তুমি ইন্ডাস্ট্রিতে আসো 12 বছরের মতো, তাই না ভাইয়া? 12 প্লাস। 12+ ইয়ার্স, আচ্ছা। আর আমি তো আসলে আমি একটু ইন্টারাপ্ট করি তোমাকে। জি হ্যাঁ। আমি শুরুর দিকে কিন্তু অনেক ফাঁকিবাজ ছিলাম, বুঝছো। আমার কিন্তু একটা ব্যাড রেকর্ড আছে, যেটা হচ্ছে আমাকে অনেকে অলস বলে। মানে আমি আচ্ছা একটু একটু অলস, একটু লেজি টাইপ, একটু ফাঁকিবাজিও ছিল আমার। আচ্ছা প্রথম দিকে আমি ক্যারিয়ার কনসাসও ছিলাম না অতটা, যে আচ্ছা করছি, করব। থাকে না একটু যে খুব বেশি অ্যাক্টিভ, খুব বেশি অ্যাক্টিভনেসটা আমার ভিতর প্রথম দিকে ছিল না, যেটা লাস্ট 6 and 7 ইয়ার্স আমার ভিতরে এসছে। প্রথম দিকে আচ্ছা। আমি আচ্ছা ঠিক আছে করছি, করি, একটু অত সিরিয়াস ছিলাম না। লাস্ট 6 7 ইয়ার্স আমি গড ড্যাম সিরিয়াস এবং খুব মনোযোগ দিয়ে অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছি। হ্যাঁ, সো তখন তুমি প্রথম কাজ করছো, তুমি কোন বছরে শুরু করছো, আর কোন কাজ ছিল, একটা নাটক ওর ফিল্ম, ওর প্রথম ক্যামেরার সামনে আসছো? আমার আমার প্রথম, একদম প্রথম ক্যামেরার সামনে আসা যদি আমি বলি, তখন আমি একদম ছোট। তখন আমি ক্লাস 6 or 7-এ পড়ি। হুম। আচ্ছা বাংলাদেশ টেলিভিশন মানে বিটিভির একটা ধারাবাহিক নাটক ছিল শঙ্কিত পদযাত্রা। আমার লাইফে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে দাঁড়ানোর এক্সপিরিয়েন্স। আচ্ছা শঙ্কিত পদযাত্রা নামে একটা নাটক ছিল, এটা ডিরেক্টর ছিলেন খম হারুন আঙ্কেল। আচ্ছা আর অনেকেই ছিল, এই যে আমাদের স্টার কাস্ট ছিল জাহিদ হাসান, বিপাশা হায়াত, ঝোনা চৌধুরী, আমার চাচা শহীদুল আলম সাচ্চু, এরা সবাই ছিলেন। তো ওই সময় আমি ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়াই। তারপরে তো একটা লম্বা ব্রেক, পড়াশোনার কারণে একটা লম্বা ব্রেক নিই। তারপরে যখন আমি ব্যাক করি, প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই হচ্ছে আম, ইন্ডিয়াতে যে কিভাবে ইন্ডিয়ার একজন ডিরেক্টর আছে, রিঙ্গো রিঙ্গো ব্যানার্জি। সে বাংলাদেশে এসে অনেক কাজ করেছিলেন একটা সময়। তো উনি কিছু প্রজেক্ট নিয়ে, আমাদের করবি মিজান ছিলেন প্রডিউসার। করবি আপার কিছু প্রজেক্ট আমরা কলকাতা যে শুট করি, সব আমাদের, শুধু টেকনিক্যাল সাপোর্ট ছিল ওদের, আর আর্টিস্ট সব ছিল বাংলাদেশি। তো আমরা যাই, ওটা হচ্ছে 2006 or 2007 এরকম, বা 7 8 এই টাইপ, এই টাইমের আর কি। তখন আমরা ওখানে যে বেশ কয়েকটি কাজ করে আসি। তো ওই ছোট অবস্থার পরে বড় হওয়া পর্যন্ত একটা লম্বা গ্যাপ দেওয়ার পরে রিঙ্গোর সাথে আমার ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়ানো। এরপর তো রেগুলার বাংলাদেশে কাজ আস্তে আস্তে শুরু করলাম, রেগুলার বেসিক কাজ করতে থাকলাম। সো তখন তুমি প্রথম ক্যামেরার সামনে আসছো, তুমি কি একটু নার্ভাস ছিলা? ওরে বাবা, ভীষণ নার্ভাস ছিলাম, ডায়লগ ভুলে যাচ্ছিলাম, নার্ভাস ছিলাম। আর আমার প্রবলেম হয়েছিল স্টেজে কাজ করে ইউজ টু হয়ে যাওয়াতে, যেটা হয়েছিল স্টেজের তো ফ্রেম বড়, হ্যাঁ টেলিভিশনে তো ফ্রেম ছোট। তোর যখন শুট শুরু করছে, আমি না বারো ফ্রেম আউট হয়ে যাচ্ছিলাম। আর আমি বডিলি অ্যাক্টিং করার একটা টেন্ডেন্সি ছিল, ক্লোজ আপ মিডিয়ার অ্যাক্টিং প্যাটার্ন, আমি তোমাকে শুরুতে বললাম না যে এক একটা সেক্টরের অ্যাক্টিং প্যাটার্ন কিন্তু এক এক রকম। হ্যাঁ তো রিঙ্গো বারবার আমাকে বলতেছিল, এই তুই তো ফ্রেম আউট হয়ে যাচ্ছিস, তুই ফ্রেমে থাক, তুই বেশি মুভমেন্ট করিস না, বেশি সরে যাস না। কারণ আমরা আসলে বড় প্ল্যাটফর্মে কাজ করে, বডিলি খুব কাজ করে অভ্যস্ত, তো জায়গা নিয়ে কাজ করি, অ্যাক্টিংটা করি। তো হ্যাঁ আমার একটু একটু প্রবলেম হচ্ছিল যে ফ্রেম আউট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছিলাম যে আমি তো এখানে আছি, ওখানে যে ক্লোজের সময় একটু বেশি মুভমেন্ট করলে যে আমি ফ্রেম আউট হয়ে যাব, এই এক্সপিরিয়েন্সটা তখন ছিল না। এগুলি আস্তে আস্তে শিখলাম। তখন আমি একটু রিজার্ভ, একটু রিজিড হয়ে কাজ করা শুরু করলাম, যে না, মুভমেন্ট বেশি করা যাবে না, ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে আমাকে কাজ করতে হবে বেশি। তো ওগুলাই আস্তে আস্তে রিঙ্গো অনেক হেল্প করেছে শুরুর দিকে। সো ভাই, রেগুলার। তুমি অনেক বছর ধরে তো অ্যাক্টিং করতেছো, অভিনয় করতেছো, So, তোমার কাছে অ্যাক্টিং এর পার্টের কোনটা অনেক ইজি লাগে, and what is very hard for an actor? So like আমি যদি আবার সিম্পলিফাই করি কোয়েশ্চেনটা, আমি জিজ্ঞেস করতেছি, what is the easy part about being an actor and what is the difficult part about being an actor? হুম। এখন আমি একজন অ্যাক্টর দেখে আমি বলছি না, আমি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, অ্যাক্টিং ইজ নট সো ইজি। তুমি যে আমাকে জিজ্ঞেস করলে অ্যাক্টিং এর কোন পার্টটা ইজি, অ্যাক্টিং এর কোনো ইজিয়েস্ট পার্ট নাই। অ্যাক্টিং এর পুরোটাই হার্ড পার্ট ভাইয়া, অনেস্টলি স্পিকিং। আর সবচাইতে হার্ড পার্ট কোনটা, এখন দেখো, তুমি তুমি তো অনেক উন্নত বিশ্বের একটা কান্ট্রিতে থাকো। আমাদের দেশের তো আসলে কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমাদের সিস্টেমটা একটু অন্যরকম। অ্যাক্টিং এর আমার কাছে মনে হয় পুরোটাই হার্ড পার্ট। তুমি একটা ছোট রোল প্লে করলেও সেটা হার্ড পার্ট, সেটা তোমাকে বুঝে শুনে, মানে অনেকে মনে করে যে অ্যাক্টিং করতে আসছে, আচ্ছা আমি ডায়লগ বলতে পারলাম, একটু সেজে গুজে ক্যামেরার সামনে যে ডায়লগ বললাম, অ্যাক্টিং হয়ে গেল। না না না, এটা এটা অ্যাক্টিংটাকে অপমানও করা হয়। অ্যাক্টিংটা এত সোজা না, তাহলে তো মানুষ বছরের পর বছর পড়াশোনা করে, স্টেজ করে অ্যাক্টিংটা শিখে অ্যাক্টিংটা করতে যেত না। আর যারা মনে করো কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই,
তারা অনেকেই আছে ভালো করছে, খুব ভালো অ্যাক্টিং করছে, তারা না অ্যাক্টিংটাকে সম্মান করে। তারা থিয়েটার করেনি বা একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই অ্যাক্টিং এর প্রতি, কিন্তু অ্যাক্টিংটা নিয়ে ওরা রীতিমতো রেগুলার চর্চা করে। চর্চা করে দেখি সে ভালো অ্যাক্টিংটা করতে পারছে। আমি বলছি না যে তুমি থিয়েটার না করলে তুমি অ্যাক্টিং করতে পারবে না, না তা নয়, কিন্তু অ্যাক্টিংটার পেছনে তোমাকে সময় দিতে হবে, তোমাকে জানতে হবে, এটার ভিতর তোমাকে হোমওয়ার্ক করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। সো এটা ইজি পার্ট না। আর আমার কাছে মনে হয় টেকনিক্যালি যদি বলি, অ্যাক্টিং এর ডিফিকাল্ট পার্ট হচ্ছে এটা, বা হার্ড পার্ট, তুমি যখন কোনো সিরিয়াল নাটক করবে, কোনো সিরিজ করবে, কারণ সিনেমায় তুমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অ্যাক্টিংটা করছো, ধরো 1 মাস 20 দিন বা 15 দিন তোমার পার্ট তুমি শেষ করে ফেলছো, বা একটা আম, আমাদের দেশে যেগুলি হয় সিঙ্গেল নাটক বা টেলিফিল্ম, তো ওগুলাতে তোমার 2 দিন বা 3 দিন তুমি তোমার ক্যারেক্টারটাকে ক্যারি করছো। কিন্তু একটা সিরিজ নাটক করতে গেলে বা একটা সিরিয়াল নাটক করতে গেলে আমাদের দেশে যেটা হয়, তোমাদের ওখানে তো 20 পর্ব 26 পর্বের মধ্যে শেষ হয়ে যায়, আমাদের দেশে কিন্তু অনেক বড় লম্বা সিরিয়াল হয়, মিনিমাম 52 পর্ব, সেটা 104 পর্ব হয়, আরো বেশিও হয়। তো তুমি দেখো, আমি যদি এখন 104 পর্বের একটা নাটক করি, সেটা আমার 7-8 মাস হচ্ছে, তো 8টা মাস আমার ক্যারেক্টারটাকে একই রকম রেখে টেনে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কোন রকম ঝামেলা ছাড়া, তো ওইটা অবশ্যই অনেক হার্ড। তো আমি বলবো সিরিয়াল নাটক করাটা অনেক হার্ড, হার্ড জব। আর একটা জিনিস বলি, যে তুমি হয়তো আমাদের সাথে টিউন দেখে তোমার কাছে অবাক লাগে না, কিন্তু অন্য কেউ শুনলে অবাক হবে, পৃথিবীর কোথাও 1 ঘন্টার নাটক বলে কোনো কিছু নেই। শর্ট ফিল্ম আছে, ফুল লেন্থ ফিল্ম আছে, হ্যাঁ, কিন্তু তোমার 1 ঘন্টার নাটক যেটা শুধুমাত্র বাংলাদেশে হয়, এক হ্যাঁ ঘন্টার নাটক, 1 ঘন্টার নাটক বলে কিন্তু পৃথিবীর কোথাও কিছু নাই, এটা হ্যাঁ শুধু বাংলাদেশেই হয়। হ্যাঁ হ্যাঁ। আর আসলে আই থিঙ্ক ওইটা হচ্ছে অনেক একটা স্পেশাল জিনিস, বিকজ বাংলাদেশের বাংলাদেশকে এখন চিনে তো নাটকের কারণে। অনেক ইন্ডিয়ানরা হচ্ছে অনেক পছন্দ করে বাংলাদেশি নাটক, তারপর অনেক হ্যাঁ, অনেকজন দেখে বাংলাদেশি নাটক, বিকজ একটা অনেক, ডিফারেন্স আছে, যেভাবে রাইট। বলছে 1 ঘন্টা লম্বা থাকে, তারপর শোর একটা সুন্দর একটা কনসেপ্ট কাহানি নিয়ে হচ্ছে প্রেজেন্ট করে 1 ঘন্টার ভিতরে। সো রাইট, রাইট। একটা অনেক ওটাই বলছিলাম যে তুমি 1 ঘন্টার নাটকের কনসেপ্ট আমাদের এখানে ছাড়া তুমি পৃথিবীর কোথাও পাবে না। আর হ্যাঁ এতে না একটা জিনিস যেমন ভালো, যে আমাদের এটা একটা সিগনেচার, যে হ্যাঁ বাংলাদেশে 1 ঘন্টার নাটক হয়। ধরো 1 ঘন্টার নাটক বলতে আমরা 40 মিনিট বা 40 মিনিটস আর 45 মিনিটসকে আমরা 1 ঘন্টার নাটক বলি। 60 মিনিট 70 মিনিটস এর কাজ যেগুলো আমাদের হচ্ছে, ওগুলোকে আমরা টেলিফিল্ম বলি। তো এগুলি যদি অন্যান্য কান্ট্রিতে হতো, তাহলে কিন্তু এটাকে দেখা গেল 3 পর্ব বা 4 পর্বের একটা সিরিজ করতো, অথবা এটাকে তোমার ফুল লেন্থ ফিল্মই বলতো। হুম। হ্যাঁ তো আমাদের দেশের ছেলেরা, মেকাররা এত মেধাবী, এত ভালো করে। তুমি দেখো, 2 ঘন্টার একটা ছবিকে, একটা ফিল্মকে ওরা ভেঙে 1 ঘন্টা করে ফেলছে। 1 ঘন্টা তুমি কিছু কিছু কাজ দেখলে মনে হবে তুমি ফিল্ম দেখছো, অনেস্টলি স্পিকিং। তোমার কাছে হ্যাঁ মনেই হবে না যে তুমি এটা নাটক, কারণ শর্ট ফিল্মি শর্ট ধরে গ্রেডিং ট্রেডিং করে সব এত যত্ন নিয়ে কাজ করে, অল্পের ভিতর ওরা ফিল্মি ইমেজটা তৈরি করে দেয়, আমাদের টেস্টটাও অনেক রিচ হয়ে যায়, দেখেও হ্যাঁ আরাম লাগে। এর জন্য 1 ঘন্টার নাটকের ইও আমাদের এখানে অনেক বেশি একসেপ্টেন্স। হ্যাঁ অবশ্যই ভাই। আর আরেকটা জিনিস, আমরা তখন অ্যাক্টিং এর ব্যাপারে কথা বলতেছিলাম, আই থিঙ্ক হুম, আসলে অবশ্যই টেকনিক্যাল স্কিলস থাকতে হবে, তোমার এক্সপ্রেশন, হুম, যেভাবে ডায়লগ দাও, তোমার যেভাবে লিসেন করো, আরেকজন তখন কথা বলতেছে তুমি কিভাবে অ্যাক্টিভ লিসনিং করো। বাট আই হুম, থিঙ্ক সব থেকে মেইন জিনিসটা অনেকজনের অনেক ডিফিকাল্টি হয় ইজ হুম, কনফিডেন্স। তখন ডিরেক্টর বলে লাইটস ক্যামেরা অ্যাকশন উইথ কনফিডেন্স। হুম, হুম, নিজের একদম। আয়নাতে যে তুমি অনেক কিছু করতে পারো, এক্সপ্রেশন ডায়ালগ ডেলিভারি গুলো, বাট তখন 100 লোকের সামনে তোমার হ্যাঁ। হচ্ছে পারফর্ম করতে হবে, আবার প্রেশার। দেখো, পারফর্ম করতে হবে, আমি তো এখনো প্রায় নার্ভাস হয়ে যাই, মানে একটু হয় ভেতর ভেতর এখনো, যখন আমি রোল ক্যামেরা কাউন্টডাউন হতে থাকে 5 4 3 2 0 অ্যাকশন, তখন নার্ভাস লাগে। আর দেখো আমাদের কত দিকে খেয়াল রাখতে হয় একটা পারফর্মারের, লাইটটা করেছে সামনে কো আর্টিস্ট, যদি সেটা কম্বাইন্ড সিন হয় 2 3 জন আর্টিস্ট থাকে, নিজের লাইটটা নিয়ে ও ডায়লগটা দিচ্ছে, এরপরে কখন আমি ক্যাচ করব, নিয়ে আবার একটু স্পেসও তো দিতে হয়, অ্যাক্টিং পার্টের একটা স্পেসও দিতে হয়। তুমি একটা সংলাপ বললা, ওটা কথার পিঠে আমি আরেকটা সংলাপ বললাম, তাহলে তো আসলে হলো না। ওটা আমি নিব, নিয়ে আমি একটা স্পেস দিব, মিউজিক স্পেস দিব, তারপর আমি এক্সপ্রেশন দিয়ে আমি আমার ডায়লগে যাব। আবার এদিকে অনেকেই তো মুভমেন্ট করে, তো আমাদের না অনেক দিকে খেয়াল রাখতে হয়। আমি যখন অ্যাক্টিং করছি অন ক্যামেরা, তখন আমার অনেক দিকে খেয়াল রাখতে হয়, অনেক দিকে। অবশ্যই।
এই জন্যই বললাম নট সো ইজি, অনেক ইটস এ টাফ জব, ইটস এ টাফ জব। অনেক ডিফিকাল্ট। যারা যারা মনে করে অ্যাক্টিং অনেক ইজি, ওরা আসলে অনেস্টলি জানে না কত ডিফিকাল্টি আসলে। তখন একটা লাইট থাকে, ক্যামেরা 1000 পাওয়ারের রোলিং। একটা লাইট যখন তোমার উপরে পড়বে, আর লাইট তো এখানে অনেক, 10-15টা লাইট, মিনস গরমে সবকিছু মিলিয়ে, আবার হ্যাঁ, ডায়লগ মাথায় রাখতে হবে, ভালো অ্যাক্টিংটা করতে হবে, হ্যাঁ। কোয়ার্টিস্টকেও কোঅপারেট করতে হবে, এগুলি নট সো ইজি। আর যদি কোনো একটা স্ট্রিক্ট ডিরেক্টর থাকে যে হচ্ছে তোমার পিছনে যদি একটু ফাম্বেল করি বা একটু ভুল হয়, কাট, আবার এই বকা বকা তো মিস নাই, এটা হচ্ছে না, এটা এইভাবে করো। সো স্পেশালি যদি 50টা টেকের উপরে লাগবে একটা সিন করার জন্য, তাহলে তো মনে করো জীবন শেষ একদম। একদম ডিরেক্টর বলে ওকে লাইটস ক্যামেরা অ্যাকশন, অনেক টায়ার্ড। ভাই দ্যাট ওয়াজ আ ভেরি গুড লাফ। এখন তোমার নাটকের ব্যাপারে কথা বলি, তোমার রিসেন্ট নাটক, তুমি অনেকগুলো নাটক করতেছো, সো তোমার রিসেন্ট নাটক আহ, হচ্ছে কি, লাইক কোন নাটকে কাজ করছো, কোন নাটক আমার রিলিজ করছে কেবল? আমার আসলে 1 ঘন্টার তো অনেকগুলি নাটক করলাম রিসেন্ট, যে তোমার সাথে একটু আগে লাইভে আসার আগে আহ, আমি যেটা ভেবেছিলাম বলবো, 2 ইডিয়টস নামে একটা নাটক করেছি, এটা স্টোরিটা আচ্ছা, চমৎকার, খুবই ফানি একটা নাটক। তারপরে আরো একটা নাটক করলাম, গর্ভধারিণী, রিসেন্টলি, মানে আমি ঈদের গুলোই বলছি, প্রিভিয়াস গুলো আর বলছি না। আবার আমাদের আসলে এত নাটক করা হয়, সব নাটকের নামও মনে রাখতে পারি না, সরি হুম, দর্শকদের জন্য সরি বলছি, এটা আমাদের আসলে কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ, আমি সিরিজ নাটকের কথা যদি বলি, রিসেন্টলি আমার একটা নাটক অনের হচ্ছিল, শেষ হলো, কাচের পুতুল, এনটিভির ভীষণ সুন্দর একটা নাটক, ঘরে বাইরে মাছরাঙা ছিল, ওটাও ভালো নাটক। আরো অসংখ্য নাটক করেছি, সিরিয়াল এটা তো করছি। আর আমার একটা ডেইলি সপ চলছে, ডেইলি সপ নাটক চলছে, সপ্তাহে প্রতিদিন দেখায়, ওটা হচ্ছে দীপ্ত টেলিভিশনে দেখায়, মান অভিমান। ওটা আচ্ছা, অলরেডি আমরা 450 এপিসোড করা শেষ, ওটা আমাদের টার্গেট হচ্ছে 1000 এপিসোড। তো ওয়াও, সবকিছু মিলিয়ে তোমাকে বললাম না, হার্ড জব কোনটা, এই যে দীর্ঘদিন একটা ক্যারেক্টারকে ধরে টেনে নিয়ে হ্যাঁ, যায়, ইটস হার্ড। প্রচুর। আর আরো কিছু নাটক করছি, যেগুলির আমি আমার সাইটে, আমার ফেসবুক পেজ আছে একটা, ওখানে আমি মাঝে মাঝে আপডেট দিই, তো দর্শকরাও জানতে পারবে সিঙ্গেল নাটক আরো কি কি আসছে না আসছে। আর একটা ফিল্ম করেছি, মন দেব মন নেব, ওই ফিল্মটা এখনো রিলিজ হয়নি, আনরিলিজড। ওই মন দেব মন নেবটা সব কাজ শেষ হয়ে গেছে, হয়তো এই বছর এসে পেন্ডেমিকটা চলে গেলে হয়তো সুদিন ফিরলে অবশ্যই রিলিজ হবে। তারপর কিছুদিন আগে আব্বাস নামে একটা ছবি করেছিলাম, ওটা রিলিজ হয়েছে, ওটা খুব দর্শকপ্রিয়তা পেয়েছে। তার আগে ভয়ঙ্কর সুন্দর করেছি, ভয়ঙ্কর সুন্দর নেগেটিভ রোল প্লে করেছিলাম, আচ্ছা। ভিলেন হিসেবে বেশ বেশ প্রশংসা কুড়িয়েছি আমি, হ্যাঁ তুমি তো খুব শয়তান, তুমি তো খুব ভালো ভিলেন, এরকম কথা অনেক, এটা প্রশংসা অবশ্যই শুনেছি। তো এগুলি আর কি, টিভিসি করেছি কিছু, মোস্তফা সরোয়ার ফারুকীর রাঁধুনি সরিষার তেলের একটা বিজ্ঞাপন করেছি। তারপরে মিঠুল ভাইয়ের একটা করেছি, বিএসআরএম স্টিলের, ইশতিয়াক আহমেদ রুমেলের একটা করেছি, একটা টায়ারের, মানে এরকম আর অনেক, এরকম আরো 10-12টা কাজ করেছি আমি, সব তো আসলে এই মুহূর্তে মনে নেই। আর রিসেন্ট যে কাজগুলি করেছি আসলে সবগুলোর নাম তো মনে নেই, আরো 7-8টা সিঙ্গেলের কাজ করেছি, শেষ হয়েছে, ওগুলি হয়তো সামনে আসবে। আর আমাদের তো আসলে প্রায় 4 মাস কাজই হয়নি, সাহিল, 4টা মাস তো আমাদের হ্যাঁ, কাজই বন্ধ ছিল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জুনের হাফ পর্যন্ত, অলমোস্ট 4.5 মাস। হ্যাঁ, অনেক। জুলাই থেকে আস্তে আস্তে আমরা কাজে ব্যাক করা স্টার্ট করেছি। হ্যাঁ, তারপরও আগে যদি আমার মাসে ধরে নেই কাজ হতো 200টা কাজ, এখন আমার মাসে কাজ হচ্ছে 25 থেকে 30টা কাজ। আচ্ছা, তো সবকিছু মিলিয়ে সিরিজ নাটক ছাড়া সিঙ্গেল নাটক খুব বেশি যে হচ্ছে তা না। যেমন আমাদের ঈদে, প্রতি ঈদে আমাদের দেশে 300-400 নাটক হয়, রোজার ঈদে তো নাটকই হয়নি কোনো, সব রিপিট টেলিকাস্ট হয়েছে, পুরোনো নাটকগুলি রিপিট করেছে রোজার ঈদে, যেহেতু মে মাসের ঈদ ছিল। আর এইবার কোরবানি ঈদে এসে ঈদুল আজহায় কিছু শখানেকের মতো নাটক হয়েছে, তারও কম হবে, খুব বলার মতো না, তো সেখানেও 7-8টা নাটক করেছি আমি এবার। যেখানে প্রতি ঈদে আমাদের 30-40টা নাটক করা হয়, সেখানে খুবই কম সংখ্যায়। কিন্তু আমাদের জন্য দোয়া করো, হ্যাঁ, আমাদের বাংলাদেশের অবশ্যই। অবস্থা কিন্তু খুব একটা ভালো জায়গায় আমরা নেই, সত্যি বলতে যেটা। আর আমাদের এত দুঃখী একটা আহ, দেশ, আমাদের এত দুঃখী একটা জনগণ, আমরা, আমাদের দেশে এত করাপশন হয়। তুমি যে কোভিড টেস্ট করবে, কোভিড টেস্টেও আমাদের দেশে করাপশন, কি করব হ্যাঁ, আমরা বল। তো এটা বলতে দুঃখও লাগে। তো আমরা দোয়া করবে সবসময় যেন সুস্থ থাকি, আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনটা যেন অতি অতি দ্রুত শেষ হয়ে যায়, তাহলে আমরা মন ভরে সবাই মিলে কাজ করতে পারবো, আরো বেশি বেশি কাজ করতে পারবো। অবশ্যই ভাই, অবশ্যই আমরা এ, মহামারীর ভিতর থেকে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবো সবাই, সারা ইনশাল্লাহ। পৃথিবী।
আর অবশ্যই আমি দোয়া করব তোমার জন্য, তোমার ফিউচার ওয়ার্কের জন্য, আর তুমি অনেক ভালো ভালো কাজ করবে বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ। সো ভাইয়া আমাদের অনেক আসলে কমেন্টসও আসছে কয়েকটা, সো ওইগুলো পড়তে পারো। হ্যাঁ, আমি দুইটা কমেন্ট আছে যেটা বাংলায় লেখা আছে, এটা তোমার মনে হয় পড়তে হবে ইফ ইউ ডোন্ট মাইন্ড ভাইয়া। আমি কোথায় গেলে পাবো বলতো কমেন্টটা? আমি এত ছোট। নুসরাত জেরিন বাংলায় লিখছে, তারপর একটা হট হট হট। অনেক অনেক ভালোবাসা রইল সমাপ্তি ভাই। থ্যাংক ইউ জেরিন, আপনার প্রতি অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। তারপর মনি রুজামান বাবু ভাই লিখেছে কি, আপনার অভিনয় ভালো লাগে, শুভেচ্ছা অভিনন্দন। থ্যাংক ইউ বাবু ভাই, আপনি সবসময় আমাদের সাথে আছেন, সবসময় আমাদের কাজ দেখেন, আমার কাজ দেখেন, এটা আমাদের জন্য অনেক উৎসাহ দেয় আমাকে। থ্যাংক ইউ, সবসময় সাথে থাকবেন ভালোবাসা নিয়ে। থ্যাংক ইউ বাবু ভাই ফর কমেন্টিং। মোহাম্মদ রিশাদ আহমেদও বলেছেন মান অভিমান নাটকের কাজটা বেস্ট ফরহাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। ওই যে আমি তোমাকে বললাম যে একটা ডেইলি সোপ করছি মান অভিমান, ওটার কথা বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ রিশাদ ভাই ফর কমেন্টিং। আমিনা বাড়ি বলেছেন হ্যালো আই এম ওয়াচিং। আমিনা বাড়ি হচ্ছে মোমু, তুমি হয়তো মোমুকে ওইভাবে পাওনি, আমার কাজিন সিস্টার, আমার ফুফুতো বোন। তোমার বাবা, তোমার ভাইয়া, তোমার মা সবাই খুব ভালো মতো চেনে, তোমার ফুফু অনেক আদরও করে। থ্যাংক ইউ মোমু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। না আমি আপুকে তো লাস্ট ইয়ার দেখছিলাম, তখন বাংলাদেশে গেছিলাম। দেখছো না? আচ্ছা, ফুল নেম, ওর ডাক নাম হচ্ছে মোমু, তাহলে তুমি তো চিনতেই পেরেছো ওকে। থ্যাংক ইউ মোমু আপু ফর কমেন্টিং। তারপর মিষ্টি, আমার হচ্ছে এটা একটা আন্টি আমার, সে বলেছেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টরস অফ বাংলাদেশ, আই রিয়েলি রিয়েলি লাইক ইওর অ্যাক্টিং। Wow, it's a big compliment. Thank you so much, Mishti aunty, and thank you so much. তারপর নাফিসা জারিন, তারপরেও খুব খুশি হলাম। তারপর নাফিসা জারিন মমিও বলেছেন নাইস শো। থ্যাংক ইউ সো মাচ মমি। আমার লাস্ট গেস্ট, পরের গেস্টটা দুইটা শো আগে হচ্ছে আমার গেস্ট ছিল মমি। বাহ, গ্রেট। সো থ্যাংক ইউ। No problem. Thank you so much, Momi. Okay, now let's move on to the fun segment, Bhaiya. Rapid fire. Rapid fire? হ্যাঁ অবশ্যই ভাইয়া, rapid fire। ভয়ের কিছু নাই তো? ভয়ের কিছু নাই তো? হ্যাঁ ভাইয়া বললাম ভয়ের কিছু নাই তো? র্যাপিড ফায়ার শুনলে ভয় লাগে। না, অনেক মানুষজন আসলে আমার র্যাপিড ফায়ার আমি অনেকবার করি আমার শোতে, আর অনেক মানুষজন দেখে তখন করি র্যাপিড ফায়ার, তখন ওরা মনে করে স্লো ফায়ার। আস্তে আস্তে করে অ্যানসার করে। মজার, কিন্তু র্যাপিড ফায়ারটা অনেক মজার, আর খুব কুইক অ্যানসার দিতে হবে। আর আমি একটা চ্যানেলে যে একবার খুবই মজা পেয়েছিলাম, ওরা উইয়ার্ড প্রশ্ন করতেছে আমাকে র্যাপিড ফায়ার সেগমেন্টে। আমি বলি ঠিক আছে, ইটস ওকে। বলো তোমার র্যাপিড ফায়ারটা কেমন হয় দেখি। চলো। আচ্ছা ভাইয়া, so you ready to start? Ready. Okay ভাইয়া, let's do it. তোমার favorite food? কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি, আচ্ছা। favorite color? Black. A place you want to visit in near future outside of Bangladesh? Nepal. আচ্ছা, তুমি কি একটা ফুটবল ফ্যান? ফুটবল এবং ক্রিকেট। আচ্ছা, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা প্রিয় টিম? রিয়াল মাদ্রিদ। আচ্ছা, হ্যাঁ বার্সেলোনা বলবে তাহলে পচাতি মারতাম এই যে তুমি রিয়াল মাদ্রিদ? না, আমি রিয়াল মাদ্রিদ করতাম, এখন আমি ইউভেন্টাস, আমি হচ্ছে রোনালদোর ফ্যান। হাউ সুইট। ইটস ওকে। পিএসজি বায়ার্নের খেলাতে কাকে সাপোর্ট করবা ফাইনালে বাই দ্য ওয়ে? আমি যদিও নেইমার, আমি তো ব্রাজিলের সাপোর্টার, নেইমারকে আমি ভালোবাসি, বাট আমি বায়ার্নের সাপোর্ট করতে হবে, এবার কোনো কিছু করার নাই। আচ্ছা, they are doing very good হ্যাঁ, পিএসজি তে থাকবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে বাংলাদেশের বাইরে তুমি আর কোন টিমকে সাপোর্ট করে ক্রিকেটে? আগে করতাম একটা, এখন করি আরেকটা। বাংলাদেশের বাইরে আমি আগে অলওয়েজ সাউথ আফ্রিকার সাপোর্টার ছিলাম। আচ্ছা, কিন্তু এখন আমি ইন্ডিয়ার সাপোর্ট করি, কারণ ইন্ডিয়ার ফর্ম, খেলার স্ট্র্যাটেজি আমার খুব ভালো লাগে। অবশ্যই বাংলাদেশ যদি না থাকে তখন। আমিও সেম। সো তোমার সবথেকে প্রিয় অ্যাথলিট কে ইন এনি স্পোর্টস? সবথেকে প্রিয় অ্যাথলিট কে? সচিন টেন্ডুলকার। আই জাস্ট লাভ হিম। সচিন টেন্ডুলকার, আচ্ছা।
Your favorite genre of film? সরি বুঝিনি। Favorite genre of film? কোন টাইপ অফ ফিল্ম তুমি দেখতে পছন্দ করো? আমার অলওয়েজ অ্যাকশন অ্যাডভেঞ্চার। আচ্ছা, ধুম ধাড়াক্কা, প্রচুর মারামারি, কাটাকাটি, অস্থির অ্যাকশন আচ্ছা। তোমার ফেভারিট জনর অফ ফিল্ম কেবল জিজ্ঞেস করি যে এখন তোমার ফেভারিট ফিল্ম কি, লাইক সব সময় তুমি দেখতে পারবা? অনেক, এই লিস্টটা অনেক লম্বা। তবে আমি যদি 3টা ফিল্মের নাম বলবো, আমি 3টা নাম বলতে চাই, একটা বললে আমার হবে না। হ্যাঁ, এটা হচ্ছে দ্য গডফাদার, এটা অ্যাকশন কিন্তু একটু অন্য ধরনের অ্যাকশন। সেকেন্ড হচ্ছে দ্য রোনিন, আর থার্ড হচ্ছে তোমার বর্ন সিরিজ, জেসন বর্ন সিরিজ। ইদানিং আরেকটা সিরিজ করছে তোমার যে কেনু রিভসের একটা সিরিজ আছে না, জন উইক, ওটা জোশ, অনেক জোশ। জন উইক, আই লাভ জন উইক। তারপর আমার ফেভারিট অ্যাকশন মুভি হচ্ছে, আমার প্রিয় অ্যাকশন স্টার হচ্ছে সিলভেস্টার স্ট্যালোন। তা আমি বড় হয়েছি রকি মুভি দিয়ে, তারপর র্যাম্বো। সো আমার বলতে হয় আমার সবথেকে প্রিয় অ্যাকশন মুভি সিরিজ হচ্ছে র্যাম্বো। সিলভেস্টার স্ট্যালোন ফ্যান। বলার অপেক্ষা রাখে না, অবশ্যই র্যাম্বো তো জোশ। হ্যাঁ, অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার, আমি তোমাকে আগে জিজ্ঞেস করছিলাম ফেভারিট অ্যাক্টর ইন হলিউড বলিউড, তুমি তো নাম দিছো, সো ওই কোয়েশ্চেন তোমার স্কিপ করতেছি। তা আমি এখন সুইচ আপ করবো এই কোয়েশ্চেনটা, আর জিজ্ঞেস করব তোমার কাছে এখন এই জেনারেশনের বলিউডের বেস্ট অ্যাক্টর কাকে মনে করো? এই জেনারেশন রণবীর কাপুর, রণবীর সিং, অনেকজন তো আছে, তা তুমি মনে করো হু ইজ দ্য বেস্ট? আমার কাছে বেস্ট অ্যাক্টর যাকে মনে হতো সে কিছুদিন আগে সুইসাইড করেছে, সুশান্ত সিং রাজপুত। ও হ্যাঁ, আর ওকে ছাড়া যদি আমি বলতে চাই, আমার রণবীর কাপুর, রণবীর সিং আমি জানি না আমার কেন জানি ভালো লাগে না, আমার বরুণ ধাওয়ানকে খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, বরুণ ধাওয়ান কমেডি অ্যাক্টিং করে অনেক, ডুইং ভেরি গুড, কমেডি অ্যাকশন সবকিছু মিলিয়েও ঠিকঠাক। আমার আদার এন্ড ভাই, আমি হচ্ছে রণবীর কাপুরের বড় ফ্যান। হ্যাঁ, রণবীর কাপুর তো খুবই ভালো করে, কিন্তু রণবীর কাপুরের শুধু রোমান্টিক ফানি এই দুইটা ঠিক আছে, অ্যাকশন না রণবীর কাপুরকে ভালো লাগবে না, বুঝছো? ও অ্যাক্টিং ওর অ্যাকচুয়ালি ও তো সুইট, ও অ্যাকশন হবে না, হ্যাঁ, ওর হচ্ছে টু ইমোশনাল আসলে। রণবীর সিং কে বাজিরাও, পদ্মাবত অনেক ভালো লাগবে। ভালো লাগছে। তারপরে হ্যাঁ, লেটস গো মুভ অন। তোমার এখন যদি 3টা উইশ থাকতো তোমার, what would be your 3 wishes right now? বড় জটিল প্রশ্ন করলে। আমার ফার্স্ট উইশ হচ্ছে আমি জর্জিয়া যাব ঘুরতে। আচ্ছা, জর্জিয়া, টার্কির পাশেই একটা কান্ট্রি আছে, ছোট একটা কান্ট্রি জর্জিয়া। হ্যাঁ। সেকেন্ড উইশ হচ্ছে আমার একটা লিমুজিন থাকবে, লিমুজিন নিয়ে আমি ঘুরে বেড়াবো অনেক জায়গা। আর থার্ড উইশ হচ্ছে আমার প্রচুর খেতে হবে। আমি কিন্তু খুব আই লাভ ফুড, আমি কিন্তু খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা, প্রচুর ভ্যারাইটি কান্ট্রির, তাদের যে এক একটা কান্ট্রিতে একটা স্পেশাল ফুড থাকে, ওগুলা খাবো আমি। এটা হচ্ছে আমার থার্ড। অবশ্যই ভাই, অবশ্যই। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এইটা হচ্ছে অনেক একটা টাফ কোয়েশ্চেন হতে পারে, বাট দেখি জিজ্ঞেস করবো। হাউ মেনি টাইমস ডিড ইউ লাফ টুডে? কয়বার হাসছো আজকে? অলরেডি 12-13 বার আমি হেসে ফেলছি আজকে। তা তো হবেই, 12 প্লাস, অনেক হেসে। আর তোমার সাথেই তো কতক্ষণ হাসলাম আমি। হ্যাঁ, অনেকক্ষণ হাসছো। একটা জিনিস তুমি আজকে শিখছো কি? না, ওয়ান থিং ইউ হ্যাভ লার্ন টুডে, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। আজকে আমি কি শিখছি? আমি আসলে জানি না আমি আজকে কিছু শিখতে পারছি কিনা। আচ্ছা, হ্যাঁ, এই কোয়েশ্চেন তো অনেক নিউ, আজকে আসলে আমি কিছু শিখতে পারিনি, সরি টু সে দ্যাট। শেখার চেষ্টায় আছি এখনো, দিনটা তো শেষ হয়ে যায়নি, দেখি। হ্যাঁ, অবশ্যই ভাই, আর এখন আর 1-1.5 ঘন্টা আছে, কিছু শিখে যেতেও পারি। তুমি খালি না ভাই, অনেকজন, আমি অনেকজনকে জিজ্ঞেস করি এই প্রশ্নটা র‍্যাপিড ফায়ার সামটাইমস, যে তুমি কি শিখছো আজকে, তো ওর হচ্ছে ওই জবাব দিতে পারে না, ওর অ্যানসার দিতে পারে না। সো ইটস ওকে, ইউ নট দ্য অনলি ওয়ান। তারপর লাস্ট এন্ড ফাইনাল কোয়েশ্চেন অফ র‍্যাপিড ফায়ার, তোমার কাছে বাংলাদেশি ইন্ডাস্ট্রি, আমরা বলতেছি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে নাটক আর ফিল্ম, তোমার কাছে সব থেকে মোস্ট প্রমিনেন্ট এন্ড ট্যালেন্টেড অ্যাক্টর কে? অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস।
নাটক এবং ফিল্ম সবকিছু মিলিয়ে? হ্যাঁ, নাটক এন্ড ফিল্ম ও দুইটা ভাগ ভাগ করে বলতে পারো। শতাব্দী ওয়াদুদ, মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টর ইন বাংলাদেশ, এবং অবশ্যই। আই এম সো লাকি হি ইজ মাই এল্ডার ব্রাদার। আর অ্যাবসলিউটলি। মেয়েদের মধ্যে আমি বলবো মেহজাবিন, ও, শি ইজ ভেরি আপকামিং, ভেরি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, মেহজাবিন। দুইজনকে পছন্দ করি। এন্ড স্পেশালি শতাব্দী ভাইয়ের ব্যাপারে কথা বের কেবল কথা বলছো, আমি হচ্ছে কয়দিন আগে হচ্ছে বায়োস্কোপ অ্যাপে গেরিলা ফিল্ম দেখেছি। ও শতাব্দীর ভাইয়ের অ্যাক্টিং, ওই এবং তুমি দেখছো ওখানে দুইটা রোল প্লে করেছে, দুইটা একদম দুই রকম। হ্যাঁ একদম ফ্যান্টাস্টিক। আই মিন ও শতাব্দী ভাইয়ের আরো অনেক কাজ আছে, আরো অনেক কাজ আছে, তুমি যদি একটু খুঁজে যদি একটু দেখতে পারো। অবশ্যই আমি তো আমার ভাইয়ের কাজ দেখে আমি শিখিও, ওর ডিটেইল অ্যাক্টিং, অ্যাক্টিং এত ডিটেইলে করে, ডিটেইল হ্যাঁ অ্যাক্টিংটা অল্প সময় এত ডিটেইল অ্যাক্টিং আমি এতটা দেখতে পাই না আসলে। অবশ্যই যদি অবশ্যই উদাহরণ দিতে চাই, আমাকে না বিদেশে যেতে হবে, ওই আল পাচিনো, রবার্ট ডিনিরো, এদের কাছে আমার যেতে হবে অল্প সময়ে কিভাবে ডিটেইল অ্যাক্টিং করা যায়। আর আমাদের দেশে আছে শতাব্দী বাদুড়। শতাব্দী আই ভাই এম সো লাকি হি ইজ মাই ব্রাদার। I love his work. ও very determined, very good actor. আর অনেক ডিটেইল অ্যাক্টর। হ্যাঁ, আর মেহজাবিন আপু তো আমার অনেক প্রিয়, আমার অনেক মেজাবিন অনেক প্রমিসিং, অনেক মনোযোগী একজন আর্টিস্ট। আমি অন্যদেরকে ছোট করছি না, আরো অনেকে ভালো করে, কিন্তু তুমি একজন একজনের নাম বলতে বলেছো দেখে আমি দুজনের হ্যাঁ নাম বললাম। মেজাবিন খুব ভালো করছে, খুব সম্ভাবনা আমায় একজন অভিনেত্রী, আরো ভালো করবে, সামনে অনেক দূর যাবে ইনশাল্লাহ। অবশ্যই ভাইয়া। ওকে, সো দ্যাট ইজ দি এন্ড অফ র্যাপিড ফায়ার ভাইয়া। ইউ আই থিংক ডিড আ গ্রেট জব। আমাদের একটুখানি লাগছে বিকজ আমিও একটু বলছি কথা, তুমিও বলছো। সো ইট ওয়াজ আ ভেরি গুড রাউন্ড অফ র্যাপিড ফায়ার আই উড সে। এন্ড ইয়েস ভাইয়া, লেটস সি ইফ দ্য অডিয়েন্স কোনো আর কমেন্ট করছে কিনা। আচ্ছা, মোমো আপু আমিনা বাড়ি বলেছেন থ্যাংকস সাহিল। সাহিল আকবর আয়াত সেজ হ্যালো মামা, হ্যালো। এখন আরেকটা কমেন্ট আসছে, উর্মি মালা, দাদা আপনাকে দারুণ লাগতেছে। থ্যাংক ইউ উর্মিমালা, থ্যাংক ইউ সো মাচ। Thank you সো for নাইস অফ commenting, ইউ। Urmimala. And that brings us to the end of the show, Bhaya. We had a very good time, rapid fire, obviously learning a lot of acting tips and stuff like that from you, your career, your inspiration, your attraction to the specific field. So before we end the show, Bhaya, uh, would you like to add something or say something to the audience? হ্যাঁ, আমি বলতে চাই, আসলে সবসময় আমি একটা কথা বলি, আমার যখনই সুযোগ হয়, আবারও বলছি, যারা আমাদের সাথে আছেন তারা তো থাকবেন ইনশাল্লাহ। যারা বাংলা নাটকটি কম দেখেন তাদেরকে আমার অনুরোধ, আপনাদের বিনোদনের জন্য, আপনাদের হাসি কান্নার জন্য আমরা অনবরত প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, অনেক পরিশ্রম করি। সো প্লিজ বাংলা নাটক, বাংলা সিনেমার সাথে থাকবেন। আমাদেরকে আপনারা যত দেখবেন আমরা তত উৎসাহিত হব, তত সামনে এগিয়ে যাব, তত ভালো করবার চেষ্টা করব। হ্যাঁ, জেনারেশন ওয়াইজ এটাই হয়ে আসছে, আমরা আরো করব, কারণ শিক্ষা এবং সংস্কৃতি একটা জাতির মেরুদণ্ড। সো আমাদের শিক্ষা ডিপার্টমেন্ট অনেক এগিয়ে গেছে, এখন আপনারা যদি আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, আমরা সংস্কৃতিটাকে নিয়ে আরো অনেক এগিয়ে যেতে পারবো। এটাই আমার কামনা এবং আমার চাওয়া দর্শকদের কাছে। সাথে থাকবেন সব সময় ভালোবাসা নিয়ে। ধন্যবাদ। অবশ্যই ভাইয়া, অবশ্যই, আই ডেফিনেটলি এগ্রি। ও আরেকটা কমেন্ট এসে পড়ছে, সো হুম, আমি এটা পড়ি। আমার পড়ো মা পড়ো। লিখেছে, সো হুম। Ramina Akbar, hi Shamapti, how are you? Remember me? I'm your Rumi auntie. We are proud আন্টি of সালাম আলাইকুম, অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনার জন্য। আপনাকে না চিনার কোনো কারণ নাই রুমি আন্টি। আপনি যদিও আপনার সাথে লম্বা একটা সময় আমাদের দেখা হচ্ছে না, তো নেক্সটে যদি আসেন বাংলাদেশে অবশ্যই বাসায় আসবেন বা আমাকে ফোন দিবেন, আমি এসে দেখা করে যাব। আপনাকে অনেক মিস করি, ছোটবেলা থেকে একটা সময় পর্যন্ত অনেক আদরে বড় হয়েছি আপনাদের কাছে। দোয়া করবেন আমার জন্য। অবশ্যই অবশ্যই ভাইয়া। সো আবার আর বলেছি, আন্টি আমার একটা মেয়ে আছে সায়ন্তী, হ্যাঁ, ওর মেয়ের লাস্ট উইকে 3 বছর পূর্ণ হলো ওর। ওর জন্য প্লিজ ও দোয়া করবেন। অবশ্যই অবশ্যই ভাইয়া, হ্যাপি বার্থডে জানাবা প্লিজ আমার আমার হ্যাঁ নিস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অবশ্যই ভাইয়া। আর হ্যাঁ ভাই, সো ডু ইউ হ্যাভ এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড? আর কিছু বলতে চান? আহ, বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু আসলে সব কথা তো সব এত বলার সময়ও নেই। সেটা হচ্ছে যে উম, আমাদের দেশে আসলে অনেক ধরনের কাজ হচ্ছে, অনেক ধরনের ইনভেস্টরও আসছে বাংলাদেশে। তো ওয়েব সিরিজ যেমন এখন
সারা ওয়ার্ল্ডে ওয়েব সিরিজ একটা জয়কার আছে। তো আমি দর্শকদের বলবো যে আমাদের নাটক আপনারা টেলিভিশনে দেখছেন, ওয়েবে দেখছেন, অনলাইনে দেখছেন, ঠিক আছে, কিন্তু টেলিভিশনে নাটকটা যদি আপনারা কমিয়ে দেন দেখা, টেলিভিশন নাটক কম দেখে যদি শুধু অনলাইনেই আপনারা নাটকটা দেখেন, তাহলে না আস্তে আস্তে দুঃখ নিয়ে বলছি, আস্তে আস্তে টেলিভিশন থেকে আস্তে আস্তে বিনোদনের প্রতিটা অংশ হারিয়ে যাবে। অবশ্যই গান কিন্তু এখন ধ্বংসের পথে, আমাদের দেশে গানটা নেই, নাচটাও ধ্বংসপ্রায় এখন, না অভিনয় শিল্পটাও ধ্বংসের দিকে চলে যাচ্ছে, শুধুমাত্র দর্শকরা অনলাইনের উপর মুখ গুজে আছে দেখে। তো আমার একটা অনুরোধ থাকবে দর্শকদের প্রতি, আপনারা অনলাইনে অবশ্যই দেখবেন, দেখবেন না কেন, কিন্তু টেলিভিশনটাও দেখবেন প্লিজ, নাহলে একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি এটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। এটাই হচ্ছে আমার দর্শকদের প্রতি শেষ কথা। হ্যালো, আমরা বের হয়ে আবার দেখি। ওই যে ভাইয়া আসছে। হ্যাঁ ভাইয়া। সরি, আমি আমার হাতে চাপ লেগে একটু অফ হয়ে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ইটস ওকে ইটস ওকে। তো তুমি কি বলতেছো আরো ভাইয়া, শেষ হয়েছে? আমি বললাম যে হ্যাঁ, শেষ হয়েছে, যে টেলিভিশনটা আপনারা দেখবেন প্লিজ, বিনোদনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে পুরনো মাধ্যম, এটাকে আপনারা ছাড়বেন না। কারণ অবশ্যই টেলিভিশন ইন্ডাস্ট্রিটা অনেক বড় ইন্ডাস্ট্রি, আমরা কেউই চাই না টেলিভিশন ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে চলে যাক। আমরা অনলাইনে দেখবো না কেন, ওয়েব সিরিজ দেখবো, অনলাইনে ইউটিউবে সব জায়গায় আমরা সব ধরনের প্রোগ্রাম দেখবো, কিন্তু টেলিভিশন দেখাটা যেন আমরা আস্তে আস্তে বন্ধ না করে দিই, এটাই দর্শকদের প্রতি আমার অনুরোধ, শেষ অনুরোধ। হ্যাঁ ভাইয়া, আমি অনেকবার বলছি, আবারও বলবো, আমাদের দোয়া তোমার সাথে থাকবে। আর প্লিজ মানুষজন যারা হচ্ছে কেবল সামাপ্তি ভাইয়ের কথা শুনেছেন, প্লিজ সাপোর্ট করো, টেলিভিশন নাটক, অনলাইন নাটক সব কিছু দেখবা, তাও বিকজ ওরা অনেক কষ্টটা দেয়, ওরা অনেক এফোর্ট, অনেক টাইম দেয় তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। So please keep on supporting and please keep on praying for Samapti Bhaiya and everyone else who is in this entertainment industry, entertaining all of us. থ্যাংক ইউ। No problem, Bhaiya. So, I wanted to say thank you for coming on my show, Bhaiya. We had a very good time. আর শোনো সাহিল, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমাকে তো আমি পেয়েছি কম, তোমার বড় ভাইয়ের সাথে আমার অনেক সখ্যতা, অনেক আড্ডা হয়েছে আমাদের, অনেক দূর মার্চ করছি আমরা, ওর প্রথম কাজটাও আমরা একসাথেই করছি, মাই ফরেন দেশ, তুমি হয়তো জেনে থাকবে। তো ও আবার কাজ শুরু করলে, এখানে এসে যখন কাজ করবে অবশ্যই আমরা একসাথে কাজ করব। তো আমি তোমার জন্য শুভকামনা থাকলো ভাইয়া, তুমি তোমার এই প্রোগ্রামটা রেগুলার ক্যারি অন করতে থাকো, সামনে আরো নতুন নতুন আরো ভালো ভালো কাজ করবে, আর অবশ্যই পড়াশোনাটা মন দিয়ে করবে। অবশ্যই ভাই, অবশ্যই, ফার্স্ট প্রায়োরিটি। রাইট। ওকে ভাইয়া, সো তুমি ঠিক আছে, আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি নাকি, বলো? হ্যাঁ জি ভাই, তুমি বিদায় নিতে পারো। ওই লিভ স্টুডিও বাটন আছে, তুমি যদি ওইটা প্রেস করো তাহলে তোমাকে শো থেকে তুমি বের হতে পারবা, আর আমি তোমার সাথে পরে কথা বলবো না। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে আমি তাহলে লিভ নিয়ে নিচ্ছি। দর্শক এবং আমাদের ভাইটার জন্য সবাই দোয়া করবেন, জি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাইয়া, বাই বাই বাই। So that is it for today. Thank you guys for watching. It was a great conversation. ভালো একটা আড্ডা হলো সামাপ্তি ভাইয়ের সাথে। I got to learn a lot from him. ছোটবেলায় কি করতো, কোন জিনিস ওকে ইন্সপায়ার করছে, and many more things about his career, the art of acting, the set, the rapid fire was pretty fun as well. So it was a nice 55-minute aadda with him. And I mean, there's every time I bring a guest on my show, it's very good. I love it because অনেক কিছু শিখতে পারো, and today I learned a lot from Samakti Bhaiya, and he left a very important message. Please keep on watching television natok, and please not only television natok but all works of Bangladesh, because তাহলে আমাদের ইন্ডাস্ট্রি তো আসলে একটা খারাপ পর্যায়ে আছে, like it's not in a very good position right now, but the only people that can fix it is not the entertainment artists. You guys, the audience members who are watching all of our shows, you guys can only fix it, and please support them, like he said. Let's talk about our next show. So on our next show, a special surprise. Yes, we have a very special surprise. A lot of you guys know by his name, and I will disclose it right now actually, and I'll have more information following up with that. It is ABM Shumon is the next guest on my show. Yes, also known as Masood Rana of Bangladesh MR9, the Hollywood project MR9, the most awaited
film in Bangladesh. And not only that, the biggest project in Bangladesh history since Hollywood and Bangladesh. It was going to collaborate on that. We're going to have special features, exclusive footages around that. It's going to be a great show. I'm really waiting for that next week with ABM Shuman. More information will come on my page. Just please like and follow my Facebook page, Sahil's Live Show. And please go subscribe on my YouTube channel, Sahil's Live Show. Thank you guys for watching. সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো. This is Sahil Akbar saying goodbye.